সো লাস্ট উইক কী করছি আমরা? লাস্ট উইকে আমরা we have discussed about lecture 9, but you are absent. Okay. But as the video lecture has been posted, তাই না, তোমাদের উচিত ছিল সেটা ভালো করে সবাইকে দেখা। কয়জনে দেখতো তো ভিডিও লেকচারটা? হ্যাঁ, দেখোই না। ঠিকই স্যাররা আমরা এত কষ্ট করি কী জন্য? তোমরা যদি এগুলি নাই দেখো, তোমাদের যদি তোমরা তো দিয়েছে আজকে কী খবর? লেকচার 10। লেকচার 10 হলো বিজেটি অ্যাম্পলিফায়ার। এটা লেকচার 10 টপিকটা হলো বিজেটি অ্যাম্পলিফায়ার। আর গত লেকচার 9 যেটা ছিল, লেকচার 9 ছিল বায়াসিং। শব্দটা বললে স্যার বায়াসিংয়ে কী? বায়াসিং তোমরা যেহেতু ছিল না, একটু হালকা আলোচনা করে নিই। বায়াসিং কাকে কয়? বায়াসিং হলো কোনো ইলেকট্রনিক ডিভাইসের যে ডিসি ব্যাটারি কানেকশন আছে না, এটাই বায়াসিং। মোবাইলে কি? মোবাইলে যখন ব্যাটারি লাগাও, তার মানে ডিসি সোর্সকে লাগানো, এটাই বায়াসিং। তবে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হয়? অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানেও বায়াসিং শব্দের অর্থ হল কি? এই যে ডিসি সোর্স একটা কানেকশন করা, আর এই রেজিস্টারগুলি হিসাব কিতাব করে, এই R1, R2, RC, RE এই রেজিস্টারগুলি একটা হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাব করে এমনভাবে একটা কারেন্ট সেট, 3টে ফ্যাক্টর, একটা হলো বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট। বেস কারেন্টের সাথে সাথে কালেক্টর কারেন্ট, জানি না? বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, আর একটা হলো কালেক্টর ইমিটার ভোল্টেজ। অলওয়েজ এটা অ্যালফাবেট, সবসময় মনে রাখবে যখন আমরা এই অ্যাম্পলিফায়ার নিয়ে কথা বলতেছি, এখন থেকে যত কথা বলবো তখন এই 3টা জিনিস তোমাদের খুবই সবসময় মনে রাখতে হবে। ইয়েস, একটা হলো বেস কারেন্ট। তো বেস কারেন্ট তো কি? এই দিক থেকে এই দিক দিয়ে ভিতর দিয়ে ফ্লো হয়। তো কালেক্টর কারেন্ট এই দিক থেকে এসে এই ভিতর দিয়ে ফ্লো, আর এমিটার কারেন্ট তো এই ভিতর দিয়ে। দুইটা বেস কারেন্ট কালেক্টর কারেন্ট যোগ করে এমিটার কারেন্ট। আর বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পিএনপিএন সব জায়গায় এই 3 কারেন্ট আছে। আমরা এনপিএন নিয়ে কথা বলছি। এনপিএনের এই অ্যারো দেখলে বুঝতে পারবা, এই যে অ্যারো, এদিকে তাকাই দেখো, এটা এনপিএন। আমরা এনপিএন নিয়েই বেশি কথা বলবো, কিন্তু পিএনপি যদি হয় তারও বেস কারেন্ট আছে। পিএনপি বেস নাই, আছে তো আছে। কাজে একটা নিয়ে চিন্তা করো, একসঙ্গে সব মিক্স করো না, সব কনফিউশন হয়ে যাবে। হ্যাঁ, এনপিএন নিয়ে কথা পড়তেছি এনপিএন। এখন যদি তোমার পিএনপি মাথার চিন্তা আসে, তাই তো তুমি এই দিয়ে কনসেন্ট্রেট করতে পারবে না, বুঝতে পারছো? হ্যাঁ, তখন তো সেই আমরা এই দেখো কি, তাহলে এই বেস কারেন্টটা, বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট এবং এই যে কালেক্টর এমিটার যে ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা হবে, এই 3টা আগের থেকেই ফিক্স করে ডিসি একটা ভ্যালু ফিক্স করে নিতে হয়। ডিসি একটা ভ্যালু ফিক্স করে নিলে তারপরে এসি যখন আমরা ইনপুট দেই, ওই ভ্যালুটার মান পরিবর্তন হয়, হতে পারে। সেই যে ফিক্স করা ডিসি ভ্যালুটা যে ফিক্স করবো আমরা, কয়টা জিনিস বললাম? একটা হলো আইবি, আইসি, আর একটা হলো ভিসিই। আইবি, আইসি, ভিসিই, এই 3টা জিনিস কি তোমরা বুঝো? বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, আর কালেক্টর এমিটার ভোল্টেজ। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। এই যে আমরা যখন এই যে সিম্পলি এরকম একটা ড্র করি, দেখো আমি ড্র করতেছি উপরে, যেটা ওইটাই আমি আবার এখানে ড্র করছি। এখানে হলো ভিসিসি। দুইটা রেজিস্ট্যান্স, একটা হলো R1, R2, এইভাবে। এখানে একটা রেজিস্ট্যান্স অনেক সময় দেওয়া হয়, আমরা দিয়েই দিই, ওখানে আছে এই রেজিস্ট্যান্সটা। আর এই তাহলে কী হলো? এখান থেকে এখানে যাবে, এটাই হলো ওই যে ভিতরটা চিন্তা করো। ডিসি, আমরা ডিসি নিয়ে এসি হলো কানেকশন দিলে পরে এসি কথা বাধ্য, শুধু ডিসি। কী বললাম? এটা R1, R2, R3, অলওয়েজ এই চিন্তা করো। RE, এই কয়টা রেজিস্টার লাগে এটা বায়াসিং করার জন্য। মানে বললাম কি বায়াসিং, আবার একই কথা বারবার বলতেছি। স্যার বারবার কেন বলছি যে এটা তোমার জানতে হবে কি যে কেন এই বায়াসিং শব্দটা আমরা কেন বারবার বলতেছি। দেখো, এই দিক থেকে যে কারেন্ট ফ্লো হবে সেটা হলো আইবি, এটা কিন্তু ডিসি কারেন্ট। এদিক থেকে এখান থেকে কারেন্ট ফ্লো হবে আইসি,
আর এদিকে সব মিলে যেটা আসবে আইই, তিনটে কারেন্ট এখানে ফ্লো হবে। আর এই যে ভোল্টেজটা এইখানে ভিসিই ভোল্টেজটা হলো এখানে, কোথা থেকে? এই পয়েন্ট কালেক্টর এমিটার, কালেক্টর এমিটার ভোল্টেজটা। তো কি এই তিনটার একটা রিলেশনশিপ কী আছে? রিলেশনশিপ আমরা যখন আউটপুট ক্যারেক্টারিস্টিক পড়ছিলাম, আউটপুট ক্যারেক্টারিস্টিক আমরা দেখেছিলাম এরকম, দেখেছিলাম এদিকে ভিসিই আর আইসি, যখন কারেন্ট এবং এই ভোল্টেজ, কোন ভোল্টেজ? অলওয়েজ ভোল্টেজ হলো কালেক্টর এমিটার, কালেক্টর এমিটার ভোল্টেজ প্লাস এই আইসি। এটা যদি আমরা যখন আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখছিলাম দুটি কীরকম হয়, দেখা যাচ্ছে যে বেস কারেন্টের সঙ্গে সম্পর্ক আছে এরকম। এই যে আমরা দেখছি আইবি, হ্যাঁ IB1 IB2 এরকমভাবে এভাবে চলছে। আরেকটা যদি একদম বলছেন এটা যখন IB0 তখন ও দেখানো একটু গা গেছে হালকা করে দেখানো হয়েছিল, এরকম দেখানো হয়েছে কেন এইটা কম, হ্যাঁ তখন এটা কী ছিল? যদি এই যে আইবি ছিল, এই আইবির মান যখন 0 থাকে তখন কি কালেক্টর কারেন্টের মান 0। তো সে এই নিচে যে অংশটা বলছে এটা কাট অফ। কাট অফ মানে কি? কোনো কারেন্ট ফ্লো নাই। কাট অফ মানে এই দিক থেকে কোনো কারেন্ট, কারণ আইবি যখন 0 তখন কোনো কারেন্ট ফ্লো হবে? কোনো কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো না হলে তখন যে কী ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা কত হবে, ভিসির মানটা কত হবে? এই যে কারেন্ট ফ্লো নাই, এইখানে 0 এখানে 0, খেয়াল করো, কারেন্ট ফ্লো যখন না থাকে তখন এই রেজিস্টারের কোনো ভোল্টেজ ড্রপ নেই, এই রেজিস্টার ভোল্টেজ ড্রপ নেই, তাহলে পুরা এই ভিসি পুরা ভোল্টেজের সিসি, তখন এই সিসি এই পুরা ভোল্টেজটার মান হলে এই কথাটা বললাম আমি এখানে, এটা হলো যে মানটা হলো ভিসিসি সমান হলো। এখানে যদি আমরা ভিসিই মানটা বলি, ভিসিই ইকুয়াল টু ভিসিসি, খেয়াল করছো এই পয়েন্টে। এটা কখন বললাম? যখন একদম কারেন্ট 0, আইসি কারেন্ট 0। আবার কখন কি বেস কারেন্ট বাড়াচ্ছি, বাড়ালে কি কালেক্টর কারেন্টও বাড়বে তো? সবাই এগ্রি? বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট বাড়বে। কালেক্টর কারেন্ট বাড়লে এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে। ড্রপ যখন দুইটা একটা পর্যায়ে আসবে, এখানে ড্রপ বাড়লে এখানে ভোল্টেজ কমে, দেখা যায় কমতে কমতে 100 বাজে এখানে 0 হয়ে যাবে। 0 মানে কি? কারেন্ট যখন ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম কারেন্টে বলি আইসি সেট বা স্যাচুরেশন বলে, ম্যাক্সিমাম কারেন্ট তখন এই ভোল্টেজটা 0। আবার যখন কারেন্ট 0, কারেন্ট মানে কালেক্টর কারেন্ট আবার কি বেস কারেন্ট দিয়ে হচ্ছে, বেস কারেন্ট 0 মানে কালেক্টর কারেন্ট 0। এই কথাগুলি সব কি এখন বুঝতেছ? বলো যে বেস কারেন্ট আগে এই বেসিক জিনিস আমরা জানি নেই। বেস কারেন্ট মাধ্যমে কালেক্টর কারেন্ট, এই তো বেস কারেন্টকে দেয় বিটা দিয়ে গুণ করলে, বিটা মানে 100 অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, বেস কারেন্টকে বিটা দিয়ে গুণ করলে কালেক্টর কারেন্ট। এই তো বেস কারেন্ট যদি তোমরা করো যে 1 মাইক্রো এম্পিয়ার, তাহলে কালেক্টর কারেন্ট হবে 100 মাইক্রো এম্পিয়ার। বেস কারেন্ট 10 মাইক্রো এম্পিয়ার, কালেক্টর কারেন্ট হবে 1000 মাইক্রো এম্পিয়ার, 100 গুণ হবে। তো যখন বেস কারেন্ট সাথে কালেক্টর কারেন্টের কম বেশির সাথে কালেক্টর এমিটার ভোল্টেজও কম বেশি হবে তো? এই যে হবে, তাহলে এই যে এটা আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম বায়াসিং করার সময়, এগুলি বলছিলাম বায়াসিং করার, তখন আমরা এখানে একটা লাইন যদি যোগ করি, এই যে লাইনটা, এই লাইনটার নাম হলো লোড লাইন। কি লাইন? লোড লাইন। লোড লাইন হলো কি? যে সম্ভাব্য পসিবল কম্বিনেশন অফ আইসি ভার্সাস ভিসিই, আইসি ভিসি পসিবল কম্বিনেশন অলওয়েজ। কিন্তু এই লোড লাইনের মাঝখানে যে কোনো একটা পয়েন্টেই তারা যে কোনো পয়েন্টে থাকতে পারে এই লোড লাইনের মাঝখানে। তাহলে এইটা দিয়ে কী রিপ্রেজেন্ট করে আমি বলছি, এটার নাম হলো লোড লাইন। এটা কী রিপ্রেজেন্ট করে? আইসি ভার্সাস ভিসিই, এই রিলেশন আইসি ভার্সাস। তাহলে এক্সট্রিম, প্রথম এক্সট্রিম পয়েন্ট যেটা, যখন আইসির মান সবচেয়ে বেশি, ভিসিই 0। যখন এই আইসির মান একদম 0, ভিসির মান সর্বোচ্চ। তাহলে এমন একটা মাঝামাঝি একটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, এই মাঝামাঝি পয়েন্টে প্লট করে দেখো, এখান থেকে যদি সরাসরি এখানে আসো, আবার নিজে নামাও, তো এই পয়েন্টে এই একটা পয়েন্ট, এটা একটা নাম আছে কিউ পয়েন্ট, গত ক্লাসে এটাও আলোচনা করেছি।
কিউ পয়েন্ট, এই পয়েন্টে আইসি মান এটা, মনে করো আইসি 1 বললাম, এই পয়েন্টে ভিসিই মানে সমান, মানে কি এই, হ্যাঁ অর্ধেক হইলো একদম ইয়ার রাফলি, এটা যে মান সমান না, মানে ইয়ে সেন্ট্রাল, এটা বলে সেন্টার, যে যদি আমরা এটার ম্যাক্সিমাম বললাম যে এটার ম্যাক্সিমাম হলো আইসি ম্যাক্স, যেটা ম্যাক্স যদি আমরা বলি এটাকে সাপোজ 10 মিলি অ্যাম্পিয়ার, আর এটাকে যদি ম্যাক্সিমাম যদি বলি 12 ভোল্ট, এটা বললাম 12 ভোল্ট, তাহলে দেখা যায় মাঝামাঝি আসলে এটা হবে 6 ভোল্ট, ঠিক কি না? এটা হবে 6 ভোল্ট, আর এটা মাঝখানে এটা কত 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি, এটা হবে 5 মিলি অ্যাম্পিয়ার। কী লিখলাম 5 মিলি, তো এদিকে লিখি আইসি ওয়ান, এটা হলো 5 মিলি, এই বরাবর হলো 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই অবস্থানটা বলা হবে সেন্টার, মানে বায়াস করা হয়েছে এমন সেন্টার্ড বায়াস। সেন্টারলি কেমন শব্দটা হলো, ডিসি যখন ডিসি কোনো এসি ব্যবহার করা হয়নি, তাহলে এটা কখন কিভাবে হবে? এই যে একটা আইবি আছে, এই আইবিটা কেমনে পাবো? এই R1 R2 একটা মান হিসাব করলে হবে। R1 এর মান যদি চেঞ্জ করি আইবি চেঞ্জ হবে, ঠিক না? এখানে দেখো, এই যে R1 এর মান চেঞ্জ করলে, R2 এর মান চেঞ্জ করলে আইবি চেঞ্জ হবে। আমরা এসি নিয়ে এখনও কথা বলি নাই, এসি নিয়ে কথা বলতে পারি। এসি আসল উদ্দেশ্য, অ্যাম্প্লিফায়ারের উদ্দেশ্য এসিকে অ্যাম্প্লিফাই করা। কিন্তু এসি অ্যাম্প্লিফাই করার আগে ডিসি অবস্থানটাকে ব্যাখ্যা করতে হবে। এই ডিসির যে অবস্থানটা, ডিসির অবস্থা মানে কি, যখন আমি ব্যাটারি কানেকশন দিলাম তখন সে কোন অবস্থায় আছে, তার বেজ কারেন্ট কত, তার কালেক্টর কারেন্ট কত, কালেক্টর মিটার ভোল্টেজ কত, এটা আমাদের জানতে হবে। এই 3টে প্যারামিটারই বলা হয়, মানে এটাকে বলে এই কুইশেন্ট কন্ডিশন, মানে রেস্ট যখন থাকে কোনো, আবার কুইশেন্ট কন্ডিশন, কারণ এটি কিউ পয়েন্ট বলে, রেস্ট অ্যাট রেস্ট, অথবা ডিসি মানে কন্ডিশনটা আমরা বললাম যেটা। তাহলে এটা কি এখন বোঝা গেল অ্যাটলিস্ট, যে আমরা যখন কোনো এসি ব্যবহার করি, এই যে দেখো কোনো এসি ইনপুট দেই নাই, এসি বাদ, এটা ডিসকানেক্টেড, এটা ডিসকানেক্টেড, কোনো এসি ব্যবহার করে, তখন এই যে ডিসি অংশটার সঙ্গে এটা নাই, কিচ্ছু নাই, শুধু একটা নির্দিষ্ট বেস কারেন্ট বলছে। তাহলে এটা তখন দেখলাম আমরা, দেখো তাহলে এখন কী পেলাম, এই কিউ পয়েন্টটা এমন অবস্থা পেলাম, কিউ পয়েন্টে দেখো যেটা এক্সাম্পল দেখালাম, কিউ পয়েন্টে কী আসলো, কিউ পয়েন্টে 3টা জিনিস পেলাম, আইসি পেলাম 5 মিলি অ্যাম্পিয়ার, মোটামুটি ম্যাক্সিমাম যা হয় তার অর্ধেকের মতো। তারপরে ভিসিই পেলাম 6 ভোল্ট, কারণ মোটামুটি রাফলি অর্ধেক। সেক্ষেত্রে আইবি কত হবে? যে এটা 100 দিয়ে ভাগ দিলেই হবে, আইসি এবং আইসি বাই 100 সম্পর্কটা হলো আইসি ইকুয়াল টু, তুমি যে বলছো হয়েছ বিটা আইবি, এই তো বিটা আইবি। তাহলে আইবি বের করতে গেলে এটাতে গুণ করলে, এটাতে ভাগ করলে, তাহলে কী হলো 5 মিলি অ্যাম্পিয়ার, কি 5 মিলি অ্যাম্পিয়ার তো ডিভাইডেড বাই 100 কত হবে বলো তো এখান থেকে? এটা 5 মিলি 5000কে 100 ভাগ করলে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। করো কোনো অসুবিধা নেই, এসি নাই, এসি চলুক বা না চলুক, এসি কিছু, ওই জন্য কী হয়ে আছে, এটা আবার ফল হয়ে আছে। ওকে দেখি ওকে আবার দেখি, এটা বন্ধ করে আবার অন করলে দেখি। না যাবে, এই এসিটা বন্ধ করে আবার করো তো, কই ইয়ে না এখানে, এই এটা তো এসিটা কী হয়ে আছে তোমার, দেখো তো, এসি বন্ধ করে আবার অন করো। হ্যাঁ বলো, কী বুঝলে বলো। হ্যাঁ ভিসি ম্যাক্সিমাম ভোল্টেজ না, ম্যাক্সিমাম কারেন্টের ক্ষেত্রে ভিসিই 0 হবে, আর ম্যাক্সিমাম ভোল্টেজের ক্ষেত্রে আইসি 0 হবে। সেটা এখানে আবার আসো, কারেন্ট যখন ম্যাক্সিমাম হবে, এই তো আর কে বলুন, খেয়াল করে দিকে, কারেন্ট ম্যাক্সিমাম হলো যখন এখানে ভোল্টেজ ড্রপ হবে, নিচেও ভোল্টেজ ড্রপ হবে, এই দুই ভোল্টেজ ড্রপটা এমন হয়ে যাবে যখন এইখানে ভোল্টেজ 0 হয়ে যাবে। কারণ এই ড্রপ
সাপ্লাই তো এটা আছে, এটা মনে করো আছে কত বললাম, এটা হলো 12 ভোল্ট বললাম। 12 ভোল্ট যদি এখানে হয়ে যায় এখানে 5 হয়তো 10 ভোল্ট আর এখানে 2 ভোল্ট, তাহলে তো হলো, আর তাহলে কালেক্টর মিটার ভোল্টেজ 0 হয়ে গেল। এটা কখন, দুইটা এক্সট্রিম কন্ডিশন অলওয়েজ মনে রাখবা যে এই কালেক্টর মিটার ভোল্টেজ 0 কখন হবে, যখন কালেক্টর কারেন্ট ম্যাক্সিমাম, কালেক্টর কারেন্ট ম্যাক্সিমাম যেখানে পসিবল, যতটা পসিবল কালেক্টর কারেন্ট ম্যাক্সিমাম মানেই এই ড্রপের কারণে, এই ড্রপের কারণে এখানে ভোল্টেজ 0 হয়ে গেল। আবার কালেক্টর কারেন্ট যখন 0 তখন তো এখানে ড্রপ নাই, এখানেও নাই, এখানেও নাই, তখন এই ভোল্টেজ কি ম্যাক্সিমাম, এই ভোল্টেজ ম্যাক্সিমাম মানে কি সাপ্লাই সমান, ম্যাক্সিমাম মানেই তো সাপ্লাই সমান। এটা তো দুইটা এক্সট্রিম কন্ডিশন। আমরা কিন্তু এক্সট্রিম কন্ডিশনে অপারেট করবো না অ্যাম্পলিফায়ারকে। অ্যাম্পলিফায়ার এখানে বলতেছি এখানে লিনিয়ার অ্যাম্পলিফায়ার। লিনিয়ার অ্যাম্পলিফায়ার হলো যেটা কোনো এক্সট্রিমে না, মাঝখানে থাকবে কিউ পয়েন্ট বা যেটা অপারেশন পয়েন্ট, যেটা এই পয়েন্টের নাম হলো অপারেশন পয়েন্ট বা কিউ পয়েন্ট। তার মানে এমনভাবে ডিসি ভোল্টেজ এবং রেজিস্টারগুলি এমনভাবে কী করবো, যখন কন্টিনিউয়াস একটা বেস কারেন্ট পড়বে, কন্টিনিউয়াস একটা এই কালেক্টর কারেন্ট হয়ে কন্টিনিউয়াস একটা ভোল্টেজ, কিনা এটা মোটামুটি 50% ম্যাক্সিমাম লেভেলের, ম্যাক্সিমাম লেভেলের 50% এটা বলছি। সেই জন্য এই যে আমরা লোড লাইনটা বলছিলাম, লোড লাইনের মাঝখানে যদি থাকে, আচ্ছা লোড লাইনের যদি পয়েন্টটা এখানে থাকতো, এই কিউ পয়েন্টটা এখানে হইতো, এটা হলো কিউ1 সাপোজ, এটা হলো কিউ2। তো কিউ2 হলে কী হতো, দেখো এখানে কালেক্টর কারেন্টটা এখানে চলে আসতো, কালেক্টর কারেন্টটা এখানে চলতো, ইয়ের সাথে বেশি, অর্ধেকের সাথে বেশি বেশি, কিন্তু এই ভোল্টেজ কমে যেত, এই ভোল্টেজটা কিন্তু কমে যাবে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে মানে কারেন্ট বাড়লে ভোল্টেজ, যে ডিসি ভোল্টেজটা যেটা ভিসিই, যেটা অলওয়েজ সেটা করলে ভিসিই কমে যাবে। আবার এই পয়েন্টে আসো, এই পয়েন্টে আসো, এই পয়েন্টে কী আছে দেখো, ই কিন্তু কমে গেছে। এই পয়েন্টে আমরা যে কিউ3 বলি, কিউ3 পয়েন্ট বললাম, এই দেখো এই পয়েন্ট থেকে এখানে কিন্তু ভিসিই বেড়ে গেছে, ভিসিই বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, ওই কালেক্টর কারেন্ট কমে গেছে। কালেক্টর কারেন্ট কমলে এই সেটা খেলো উল্টা, হ্যাঁ হ্যাঁ ব্যস্তানুপাতিক, এটা বলছি, এটা বাড়লে ওইটা কমবে। কারণ বলতেছি যে আমি যে গল্পগুলো সবসময় পুরাটা তো ভোল্টেজ যেটা সাপ্লাই দিয়েছি, এই সাপ্লাই ভোল্টেজ এই তিনটা মিলিয়ে এটা সমান। এই ভোল্টেজ ড্রপ, এই ড্রপ আর এখানে যা আছে, তিনটা মিলে কখনোই ভিসিসিতে বেশি হইতে পারবে না, কখনো কমও হবে না। তো যখন এই ড্রপ এই দুইটা বাড়বে তখন এটা কমবে, আবার এই দুইটা যখন কমবে তখন এটা বাড়বে। সহজ হিসাব। এইটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ সবার? আচ্ছা, এখন হলো কি যে এই যে অবস্থা বললাম কি যে স্যার এতক্ষণ আবার বলতেছি সে বায়াসিং শব্দের অর্থ হলো যে ডিসি কন্ডিশনটা এমনভাবে সেট করা যেন এই যে লোড লাইন যে বললাম, লোড লাইনের মাঝখানে যেন এটার অপারেশন পয়েন্ট কিউ পয়েন্টটা থাকে। এটুকু হলে এখন এটা জানলে তাহলে আমার বলে কি, তখন যদি ভোল্টেজ, তাহলে এটা থাকলে কি হবে, থাকলে হবে কি, এখন যখন এসি কানেকশন করবো আমরা, এসি দিলে কী হয়, আমরা ডিসি কন্ডিশন পেয়ে গেলাম মনে করো। আচ্ছা ঠিক আছে, এখানে থাক, এটা মনে হয় হ্যাঁ ভেরিয়েবল মান থাকবে না, এটা আগে থেকে হিসাব আছে। ডিজাইন যখন অ্যাম্পলিফায়ার ডিজাইন করা হয়, অ্যাম্পলিফায়ারটার তখন এই কিউ পয়েন্টটা কেমন হবে, লোড লাইনটা কেমন হবে, তার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম, এই সবগুলি আগে থেকে প্রি ক্যালকুলেশন করে নিতে হয়, কারণ আমি যখন অ্যাম্পলিফায়ারটা বানাবো সাপ্লাই কত নিব আগে ধরে নিচ্ছি, সাপ্লাই হলে হয়তো 12 ভোল্ট দিলাম, দেখ না 12 ভোল্ট যদি সাপ্লাই হয়, আবার ওই গেইন হিসাব করার জন্য কালেক্টর কারেন্টটা কত হবে সেটাও একটা হিসাব করে নিতে হয়। কালেক্টর কারেন্টটা আমরা যখন যাব সেই অ্যাকর্ডিংলি ওই ভ্যালুর সাথে সাথে এইগুলি তখন ব্যাক ক্যালকুলেশন আছে, একটা ডিজাইনের জন্য একটা ক্যালকুলেশন আছে আগে, সেই জন্য ডিসি কন্ডিশনটাকে সেট করতে হয়। অ্যাম্পলিফায়ার ডিজাইন মানে ডিসি কন্ডিশন। এখন ডিসি কন্ডিশন সেট হয়ে গেল, ইজ ইট ক্লিয়ার? ডিসি কন্ডিশন আমরা সেট করবো, ডিসি কন্ডিশন যখন সেট করলাম হয়ে গেল,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিসি কন্ডিশনটা যখন আমরা সেট করলাম, যখন সেট করলাম আবারও বলছি, এখনও বলে নিচ্ছি যে ফরগেট অ্যাবাউট দিস, এটা ইনপুট সাইড আউটপুট সাইড, এমপ্লিফায়ার ইনপুট আউটপুট সাইড, ফরগেট অ্যাবাউট দিস, ফরগেট অল ক্যাপাসিটর, জাস্ট ইনসাইড দিস ইজ দ্য ডিসি কন্ডিশন। অ্যাম্পলিফায়ার বায়াস করা হয়ে গেছে, আমাদের অ্যাম্পলিফায়ার বায়াস করা হয়ে গেছে। তখন যখন বায়াস করলাম তখন আমরা কী পেলাম যে এই কালেক্টর কারেন্ট হবে ম্যাক্সিমাম যা হবে তার 50%। এখন আছে ডিসি অবস্থায়, এই ভোল্টেজটাও 50% আছে। যদিও এটা থাকে, সাপোজ বললাম এটা যদি 12 ভোল্ট থাকে সেখানে 6 ভোল্ট, আর ম্যাক্সিমাম কারেন্ট যদি 10 মিলি অ্যাম্পিয়ার থাকে তাহলে এখন বর্তমানে 5 মিলি অ্যাম্পিয়ার শো হচ্ছে। এই কন্ডিশনে আমরা যদি এসি অ্যাপ্লাই করি, ইনপুটে এসি দিলে কি হয় আসলে, এসি দিলে কি হবে? এসিটা কি একটা ভেরিয়েবল মান? তো এসিতে না, এখানে ভিসি যেটা এটা তো আমার কনস্ট্যান্ট মান নাকি আমি এসি রে ভিসি করব, মানে কোনটা এসি রে ডিসি করে ভিসি তে দেব? কোনটা এইটা তো তোমাকে একটা ডিসি আলাদাভাবে ডিসি দিতে হবে, আলাদাভাবে ডিসি। সেটা তুমি এটার জন্য আলাদা ভোল্টেজ পাওয়ার সাপ্লাই বানায় যেটা করো না করো, এটা ফিক্স থাকবে। এটা এই চিন্তা করো, তুমি খালি অ্যাডভান্স চিন্তা করো। তোমার এটা প্রবলেম, তুমি একটা করতে যেয়ে অনেক কিছু চিন্তা করতেছো, এটা পাইলাম কই, তোমার মাথায় এখন ঢুকতেছে ওইটা পাইলাম কই, ওই চিন্তাটা এখন করলে চলবে না, একসঙ্গে সব চিন্তা করলে হবে না। ডিসি আমাদের আছে, ব্যাটারি আছে, ডিসি সাপ্লাই আছে, সব আছে, ডিসি লাগবে। তুমি এখন মোবাইলে তুমি কথা বলতেছো, মোবাইলে কথা বলতে যাই তুমি যদি এখন ওই চিন্তা করতে থাকো যে আমি ব্যাটারিটা কই পাইলাম, ব্যাটারি থেকে কীভাবে, কোন কোম্পানির ব্যাটারি কীভাবে আসলো, এই চিন্তা তখন করো না। তোমার ব্যাটারি দিছো তুমি, বুঝলো? অ্যাম্পলিফায়ারকে বায়াস করতে গেলে একটা ডিসি সাপ্লাই লাগে, আমরা বলছি ডিসি সাপ্লাই। তারপরে এই যে ডিসি সাপ্লাইটা দিয়েছি, এটা তো এইভাবে কানেকশন না। আসলে কানেকশনটা কীভাবে থাকে দেখো, এই যে ডান সাইডে কেমনে থাকে আমি দেখাই। এটা তো সাপোজ এখানে আমরা ভিসিসি দিয়ে দিছি, তাই না? এখানে গ্রাউন্ড বলছি, এবার ছোটো পুরোটা দিয়ে দিই, না হলে বুঝতে অসুবিধা। এই রেজিস্টারটা কখনো দেই না, এটার জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। হ্যাঁ, SRC R1 R2, আর যদি যেখানে আসে যে কনফিউশন, টু অ্যাভয়েড কনফিউশন আমি এটাকে দিয়ে দিলাম। আর ঠিক আছে, এই যে সেটা দিলাম আমরা কানেকশন, সেই ভিসিসি বলতেছি, এইখানে আসলো কোত্থেকে? অ্যাকচুয়ালি এটা তো এরকম না, অ্যাকচুয়ালি এটা এইভাবে কানেকশন। এইটাই যে ভিসিসিটা, এইটা ডিসি ভোল্টেজটা এরকম, ব্যাটারি মনে করে এখানে ছিল, এটা ভিসিসি। এটা কি ভিসিসি ছিল, এর নেগেটিভটা এখানে কানেকশন আর পজিটিভটা এখানে কানেকশন। কিন্তু এইটা বারবার এটা ইউজ করতে গেলে এটা বোরিং না? ফর সিম্পলিসিটি, এটা বারবার সিম্পলিসিটি যখনই এইখানে দিয়ে দেওয়া হয়, এটা বুঝে নিতে হবে। এটা আমাদের অটোমেটিকই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাই আওয়ার সেলফ দ্যাট দিস ইজ এ ডিসি সাপ্লাই, পজিটিভ ইজ কানেক্টেড হিয়ার অ্যান্ড নেগেটিভ ইজ কানেক্টেড হিয়ার। আর বেশি দেখাইতে হবে না, বুঝা? তো এখন আমরা দেখি অ্যাম্পলিফায়ারটাতে একটা স্লাইডই তো ক্লাস শেষ হবে মনে হচ্ছে, একটা স্লাইড দিয়ে ক্লাস শেষ করতে হবে, কি বলো? হ্যাঁ, জটিল বিষয়, হ্যাঁ জটিল বিষয়। আচ্ছা, তাহলে কি এই যে একটা দিলাম, এখন বলি যে স্যার বিজিটি অ্যাম্পলিফায়ার, তো অ্যাম্পলিফায়ার কখন হলে আগে আমরা অ্যাম্পলিফায়ার বায়াস করলাম, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম বায়াস করলাম যে ডিসি ভোল্টেজ এবং তার সঙ্গে রেজিস্টারের মানটান কী দিতে হবে, কেন দিতে হবে, সব আমরা দিই। নাও উই সি হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার হিসেবে কেন, অ্যাম্পলিফায়ার শব্দ যখনই বলবো তখনই বুঝতে হবে ইনপুটে একটা এসি, আউটপুটেও এসি, কিন্তু গেইনও বড়, আর কিছু না। হ্যাঁ, বিবর্ধক। সেইটা গেইন দুই রকম হইতে পারে, কারেন্ট গেইনও হইতে পারে, ভোল্টেজ গেইনও হইতে পারে, দুইটা বোঝায়। আমরা যে অ্যাম্পলিফায়ারটা বলছি, এই অ্যাম্পলিফায়ারটার কিন্তু অ্যাম্পলিফায়ার কনফিগারেশন আমরা আজকে পরে দেখাবো যে এই 3 ধরনের কনফিগারেশন, একটা কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেজ। নাম শুনছো না তিনটা? এটা কিন্তু অ্যাকচুয়ালি কমন এমিটার, এবং কমন এমিটার নিয়েই বেশি আলোচনা করি আমরা। কমন এমিটার কারণ এমিটারটা গ্রাউন্ডে আসছে, আর ইয়েতে দেওয়া যায় সিগন্যাল কোথায় দেওয়া হয়েছে, বেইজে, আর আউটপুট কালেক্টরটা নিতে হচ্ছে। এটা কিন্তু ইনফ্যাক্ট একটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এটা আমরা পরে আরও ডিসকাস করব, কিন্তু প্রথমেই শুধুমাত্র অ্যাম্পলিফায়ার সম্পর্কে একটা ব্রিফ ধারণা দেওয়ার জন্য এই স্লাইডটা।
অ্যাম্পলিফায়ার কাকে বলে? অ্যাম্পলিফায়ার প্রথমে বায়াস করলাম, এরপরে কী আছে দেখো, এখন পরে দেখো। আর লিনিয়ার কেন বলছে? লিনিয়ার শব্দটার অর্থ হলো যে যদি কিউ পয়েন্টটা সেন্টারে থাকে তাহলে এসি ইনপুট দিলে তার একদম কোনো ডিস্টরশন হবে, ইনপুট যেরকম আউটপুট একই রকম পাওয়া যাবে। দেখতে এখানে হ্যাঁ সমানুপাতিক হারে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আসো এই পয়েন্টে, আমি টেক্সটগুলি পরে পড়তেছি। আমরা একটা বলছি আইবি একটা পেয়েছি, আইবি ওখানে হিসাব করে ওখানে কত দেখলাম 50 মাইক্রো এম্পিয়ার। হ্যাঁ 5 মিলিয়ন আইসি, এই তিনটা ছিল তো। দেখো আমরা যে ছিল কী বলছিলাম তখন ওখানে, যে একটু আগে ডিসকাস করলাম, তিনটা পয়েন্ট বলছিলাম। আইবি ছিল 50 মাইক্রো এম্পিয়ার, তারপর আইসি কত ছিল বাবা? 5 মিলি এম্পিয়ার, আর ভিসিই 6 ভোল্ট। ইয়েস, ভিসিই এটা 6 ভোল্ট ছিল। আচ্ছা এখানে এটাকেই থাকা অসুবিধা নেই না। এখন চ দেখি, এই ভিতর দিয়ে, তারের ভিতর দিয়া 50 মাইক্রো এম্পিয়ার যাচ্ছে এর ভিতর দিয়ে। এই 50 মাইক্রো এম্পিয়ারের মাঝখানে এখানে যদি আরও এটাকে বাড়ায় 60 করি, আমি 60 করি, তাহলে কি বেস কারেন্ট বাড়লো না? বেস কারেন্ট বাড়লে কি কালেক্টর কারেন্ট বাড়বে না? কালেক্টর কারেন্ট বাড়লে তখন কী হবে? কী হবে? ভোল্টেজটা কমে যাবে, কমে যাবে তো। আবার এখানে 50 থেকে যদি আমি 40 করি তাহলে বেস কারেন্ট কমে গেলেও কালেক্টর কারেন্ট কমে যাবে, আর কি হবে? এখানে বেড়ে যাবে ভোল্টেজ বেড়ে যাবে। এটা ক্লিয়ার তো? তো এই যে এসি মানে কি? এসির মান হলো একটা এমন একটা মান যেটা 0 থেকে উপরের দিকেও যায়, নিচের দিকেও যায়। কিন্তু যখন এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এই সাপোজ এইখানে খুব আরও স্মল, এটা অত না, এখানে যে ভোল্টেজটা দিলাম এটা একটা মিলি ভোল্ট দিয়েছি, যার কারণে এখানে মাত্র 10 মাইক্রো এম্পিয়ার বাড়তেছে। 10 মাইক্রো এম্পিয়ার বাড়বে মানে যখন এই সাইডটা পজিটিভ, এই দেখো ভোল্টেজটা পজিটিভ, তখন এই কারেন্টটা বেড়ে গেল। আর এই ভোল্টেজটা যখন নেগেটিভ তখন কারেন্টটা কমে গেল। এটার কারণ এই যে এই দিক থেকে কানেকশনের কারণে এই ডিসি যা আছে, ডিসিকে ডিস্টার্ব করতে পারবে না। ডিসি আগে যে যা আছে ক্যাপাসিটর এইখানে ব্যবহার করা, এই জন্যই এইটার ইন্টারনালি এটার জন্য যে আমরা ডিসি সেট করেছি, ও ডিসি ঠিকই আছে, শুধু এসিটা তার সঙ্গে যোগ হয়ে পরিবর্তন করবে মানটাকে। হ্যাঁ ওই যে এসি দিলেই পরিবর্তন হচ্ছে, সবসময় পরিবর্তন না, এসি দিলে পরিবর্তন হচ্ছে। কেন? যোগ হচ্ছে তার সঙ্গে যা আছে, তার সঙ্গে এইটা দিলে যখন বাড়তেছে তখন এখানেও বাড়তেছে, আর যখন কমতেছে তখন এখানেও কমতেছে। এই যে দেখো এই ছবি, লাল দাগের ছবিটা দেখো, ইনপুট যখন আমরা বাড়ালাম, ভোল্টেজ বাড়াইলাম, তার কারেন্টও বাড়লো। আবার নিচে দেখো এটা কমালাম, এই কারেন্টও কমলো। কোন জায়গা থেকে? এই যে একটা কালো দাগ দেওয়া আছে, এই কালো দাগটা হলো তোমার ওই 50 মাইক্রো এম্পিয়ার যা বলছিলাম, 50 মাইক্রো যেটা ডিসি ভ্যালু ছিল। তো এই ডিসি ভ্যালুর সাথে এটা বাড়লো আবার কমলো। এসির ধরনই তো তাই, 50 কত, যেমন একটা সাইকেল যখন এক সাইকেল বারো উপরে দিয়ে যাবে, আরেক সাইকেল নিচের দিকে যাবে। এই জায়গায় কি হলো তখন? এইটা আর এটা ফলো করো, এটা বাড়ছে, এটাও বাড়ছে 100 গুণ। এই যে বেস কারেন্ট বাড়ছে, এই যে কালেক্টর কারেন্ট। আর এই কিউ শব্দটার অর্থ কি জানো? সব জায়গায় কিউ লাগাচ্ছে, কিউ পয়েন্ট। ওই যে কিউ পয়েন্টে আমরা করছিলাম, কিউ পয়েন্টে যে ক্যালকুলেশন করলাম ভ্যালুটা, সেই বলে এই জন্য বারবার কিউ লিখবে। তো আইসি কিউ যা ছিল, আইসি কিউ এর এরকম বাড়লো আবার কমলো। এখন এই যে এখানে দেখো ভিসিই তা কী হলো? ভিসিই এটা যখনই বাড়লো তখন এটা কমলো, তো কমলো, এবং এটা যখন কমলো তখন এটা বাড়লো। এই যে পুরা চিত্রটা এখানে পাচ্ছ, আমাদের উদ্দেশ্য এই ভোল্টেজ ইন, ভোল্টেজ আউট, ভোল্টেজ ইন, ভোল্টেজ আউট, এইটাই সিগন্যাল। ভোল্টেজ ইনটাই হলো ইনপুট সিগন্যাল, যা ইনপুট আমরা দিলাম, হ্যাঁ আউটপুটে হাই পাচ্ছি, এই যে হাই পাচ্ছি। কিন্তু এখানে একটা ঘটনা আছে, উল্টা হয়ে গেল, আর কিছু না, সবই সেম। কিন্তু এইটা হলো কি কমন এমিটার অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য। এইটা কমন এমিটারে যদি ইনপুট যা দিব আউটপুট গেইন হবে, কিন্তু এই রিভার্স হয়ে যাবে, 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে যাবে। তা তো একটু আগে বললাম বৈশিষ্ট্য, কারণ কি
এই কারেন্ট বাড়লে এখানে কারেন্ট বাড়লে ভোল্টেজ কমে যায়, সেটাই তো। সো আচ্ছা স্লিপ, হ্যাঁ স্লিপ চলে গেছে। আচ্ছা এখন দেখো কি বললাম, লিনিয়ার অ্যামপ্লিফায়ার কাকে বলে? দেখো এই লিনিয়ার অ্যামপ্লিফায়ার অপারেশনটা এইটা, আর কিছু না। মানে কাকে বলে লিনিয়ার অ্যামপ্লিফায়ার? দেখো তো, লিনিয়ার অ্যামপ্লিফায়ার প্রোভাইডস অ্যামপ্লিফিকেশন অফ এ সিগন্যাল উইদাউট এনি ডিস্টোরশন। কোনো যা আছে দেখো, যা দেখলাম তাই। ডিস্টোরশন কাকে বলে? ডিস্টোরশন হলো যে এরকম যা দিচ্ছি এখানে তা হচ্ছে না, হয় উপরের দিকে ডিস্টার্ব হচ্ছে, নিচের দিকে ডিস্টার্ব হচ্ছে। এটা যেহেতু সেন্ট্রাল কিউ পয়েন্ট থাকলে এটা হয় না, এটার নামই লিনিয়ার অ্যামপ্লিফায়ার। আচ্ছা কী আছে? এসি সোর্স, এখানে যা আছে লেখা দেখো, আমি যা বললাম তাই এগুলি বলা আছে এখানে। লোড, এখানে হলো লোড, এটা লোড। আর এখানে সোর্সের একটা রেজিস্ট্যান্স থাকে, আর ক্যাপাসিটর সব জায়গায় লাগে ব্লকের জন্য। লোডের সঙ্গে এখানেও ক্যাপাসিটর দিতে হয়, আর হলো এখানেও একটা ক্যাপাসিটর এখানে দেয় নাই, এর সঙ্গে ব্লক করা হয়। সো এইবার আসো দেখো, এই সুকেন আগে দেখালাম, এই দেখো কিউ পয়েন্ট ছিল তো, দেখলাম লোড লাইন দেখালাম না? লোড লাইন দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা। তখন এরকম শুধু পরে অঙ্ক আছে, এটা ড্র করে দেখাইতে হবে এইভাবে। এই যে দেখো কিউ পয়েন্ট থেকে দেখো বেস কারেন্ট, দেখো এখানে বেস কারেন্ট একটু কম, এখানে বেস কারেন্ট, এই দুইটা দাগ দেওয়া হয়েছে বেস কারেন্ট। এই বেস কারেন্টের সাথে সাথে এটা কিউ পয়েন্টে ছিল, এই লাইন আর এই লাইন একটা পয়েন্ট। কারণ এর রিলেটেড একটা বেস কারেন্ট যেটা আমার এখানে আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এই যে ভোল্টেজটা আছে কত হল 6 ভোল্ট। আর এইটা যে এখানে ছিল কত বলছিলাম 5 মিলি অ্যাম্পিয়ার, দেখালাম না সেটা। এখন যদি আমি যেই মাত্র ওই যে একটু আগে দেখাইলাম, একটা ছবি দেখালাম, এই যে বেস কারেন্ট দেখালাম তো, এই বেস কারেন্ট যখন বাড়লো এখানেও দেখো লোড লাইনের উপরে, এটা দেখাইতে হবে লোড লাইনের উপরে। লোড লাইনের উপরে কী দেখালাম? যেই বেস কারেন্ট বাড়লো, এই যে কালেক্টর কারেন্ট বাড়লো, দেখো এটা সেম পয়েন্ট, এখান থেকে বাড়লো, এখান থেকে বাড়লো, এই যেখান থেকে কমলো, এখান থেকে কমলো। আর এর সাথে সাথে আবার এখানে উল্টা, এখান থেকে দেখো এটা কমলো, এটা বাড়লো। তাহলে এই পুরো বিষয়টা লোড লাইনের উপরে আমরা শো করলাম, দেখালাম আর কি লোড লাইনে। এখন একটা অঙ্ক আছে দেখো, অঙ্কটা কি? এইটারই অঙ্ক। ঘটনাক্রমে এই বাবা রে, আমি তো এটা খেয়াল করি না, কিন্তু তো এটা চেঞ্জ হয়, এটা তো ঠিক আছে, এটা 50 মাইক্রোন, এটাও 5 আছে, শুধু এটা হিসাবটা ঠিক নেই, যে আমি যেটা মানে ধরলাম আর কি। আচ্ছা এনিওয়ে তোমাদের দেখলাম। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা কী ছিল? এই ছবি দেখে কি বলছে? হ্যাঁ ডিসি, হ্যাঁ কিউ পয়েন্ট, এটা বলছে কিউ পয়েন্টটা কী বলছে? কালেক্টর কারেন্ট ভেরিং, হ্যাঁ ওইখান থেকে ভেরি করছে। তাই যে অঙ্কটা সেখানে আছে, হ্যাঁ এই 50 ছিল, IC5 ছিল, আর এই ভোল্টেজটা ওখান থেকে বের করছে, ক্যালকুলেশন করে বের করছে, আর কিছু না। এখানে আর সময় নিচ্ছি না তোমাদের। হ্যাঁ করতে হবে, বলবো আমরা যখন অঙ্ক দিব, লোড লাইনের উপরে এটা শো করো, ওই কার্ভ রাখতে হবে। বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, এটা লোড লাইনে তোমরা ওয়েভ ফর্মটা শো করো, ওয়েভ ফর্ম। আচ্ছা এখন আমরা এই এক মডেল, ট্রানজিস্টার মডেল, যে ট্রানজিস্টারগুলো দেখালাম, ট্রানজিস্টার মডেলটা কি? মডেলটা হলে আসলে যে ট্রানজিস্টার মডেল যখন আমরা কথা বলি তখন ভিতরে, ট্রানজিস্টারের ভিতরে 3টা স্মল ভ্যালু যেটা আছে, রেজিস্টার একটা মান আছে ভিতরে, এটা বাইরে না। আগে যে দেখলাম এটা তো বাইরের, এখানে বলছি সরি, এগুলি তো সব বাইরের রেজিস্টার, কিন্তু ট্রানজিস্টারের ভিতরের যে রেজিস্টারগুলি আছে, এই রেজিস্টারগুলি কনসিডার করলে আমরা একটা মডেল হিসাবে সেটা স্মল আর ব্যবহার করা হয়। তোমরা আগে ক্লাস না করো আমার জন্য অসুবিধা হয়ে গেছে। 3টা রেজিস্টার আছে দেখো ভিতরে, এই যে এখানে দেখাচ্ছে, এটা দেখলে বোঝা যাবে। এর ভিতরে একটা রেজিস্টার, সেটা হলো RB প্রাইম, তারপর কালেক্টরের RC প্রাইম, আর এটা হলো RE প্রাইম। আর এটা খুবই ছোটো, সেই জন্য এটাকে শর্ট করে চিন্তা করা হবে, এটা নেগলেক্টেড। আর প্যারালেল যদি খুব বড় থাকে এটাও নেগলেক্ট, শুধু এটাকে পরবর্তীতে কনসিডার করা হবে, এই ভ্যালুটাকে। এই ভ্যালুটা, এটার মান কত? এই ভিতরে যে রেজিস্টার, সেটা হলো যে RE প্রাইম = 25 মিলিওন বাই IE।
কারণ যেটা যেটা হলো এমিটার কারেন্ট বলা হয় বা কালেক্টর কারেন্ট, এই হিসাব করে। আচ্ছা আমি তো খুবই পিছনে আছি, ওটার একটা অঙ্ক আছে যেরকম স্লো যারও আছে। আচ্ছা এখন আমরা কিছু দূর যাই, আমার রওনা হইল, বুঝি না? এতক্ষণ যে অ্যাম্পলিফায়ার পড়ালাম স্যার, এত অনেক কথা বললাম, সেটা কোন কনফিগারেশনে ছিল? ওই যে প্রথম কমন এমিটার অ্যাম্পলিফায়ারের তিনটা, হ্যাঁ তোমার তিনটা কনফিগারেশন থাকে ডিজিটাল অ্যাম্পলিফায়ার। একটা হলো কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস। হ্যাঁ, তাহলে আমরা কমন এমিটার নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এরপরে একটা ছবি দেখাচ্ছি, এটাও কমন, এটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। কিন্তু তারপরেও তোমাকে যখন বলা হবে যে কমন এমিটার অ্যাম্পলিফায়ার ডিসক্রাইব করো, ছবি সেম, আর একটা ছবি সেম, কিন্তু কি আছে? ইন দ্য কমন এমিটার অ্যাম্পলিফায়ার দ্য ইনপুট সিগন্যাল ইজ অ্যাপ্লাইড টু দ্য, দেখো বেস, ইনপুট সিগন্যাল বেসে অ্যাপ্লাই করতে হয়। ওই সেম অ্যাম্পলিফায়ার আগে যেটা আলোচনা করেছিলাম সেটাই, কিন্তু এখন যখন তিনটাকে ক্লাসিফাই করছি, তা তিনটার পার্থক্যটা কি বোঝার জন্য, তিনটার পার্থক্য কী বোঝার জন্য দেখো, তা এমিটার গ্রাউন্ড আমরা বলছি, তারপরে কমন এমিটার অ্যাম্পলিফায়ার হ্যাজ হাই ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, দুইটাই থাকে, ভোল্টেজ গেইনও থাকে, কারেন্ট গেইনও থাকে। আর দুইটা স্লাইড বোঝা আছে, তিনটা স্লাইড দিয়ে শেষ করে দিচ্ছি। আর এটারে যে ডিসি ভ্যালুগুলি আগে আলোচনা করলাম, এত ডিটেল যাবো না। ওই অ্যাম্পলিফায়ারের একটা ডিসি ভ্যালুগুলি কত হবে একটা হিসাব আছে এখানে, সেটা তোমরা পরে নিয়ে নিও তো নিজের একটু। আচ্ছা এখন এই এসি অ্যানালাইসিস আর ডিসি অ্যানালাইসিস বলে কি, এসির ক্ষেত্রে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, এসি এটা ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে শোনো। এসি যখন তখন ডিসি ভুলে যেতে হয়, ডিসি ভুলে যেতে হয়। ডিসি ভুলে গেলে কি কি আছে, ডিসি ভুলে গেলে যখন আগে দেখো যখন আমরা এসি অ্যানালাইসিস করবো তখন কি ক্যাপাসিটর শর্ট হয়ে গেল, ক্যাপাসিটর শর্ট, এই যে এখানে ক্যাপাসিটর শর্ট, এই ক্যাপাসিটর শর্ট, আর ডিসি যে সাপ্লাই বলছে ওইটাকে জিরো, তখন আর কোনো সাপ্লাই ডিসি থাকবে না। শর্ট হওয়ার কারণ হলো এসি যখন অ্যাপ্লাই করো, এসির জন্য ক্যাপাসিটির কোনো রেজিস্ট্যান্স নাই, ডিসির জন্য রেজিস্ট্যান্স, এসির জন্য রেজিস্ট্যান্স নাই, সো শর্ট। যখন এসি চিন্তা করা হয়, আর এসির জন্য এই সাপ্লাই পয়েন্টও গ্রাউন্ড আর গ্রাউন্ড পয়েন্টও গ্রাউন্ড, সেই জন্য দেখা যাচ্ছে যে ওই কালেক্টর, এই যে কালেক্টরকে যেটা রেজিস্ট্যান্স ছিল এই মাথাটা উপরে ছিল, কিন্তু এই মাথাটা নিচে চলে আসছে এটা। হ্যাঁ, কি কার ক্লাস এখন, কে ক্লাস? ক্লাস কার? কোন স্যার? গোলাম স্যার নাকি? কোন স্যারের ক্লাস জানো? গোলাম স্যার আসতে থাক, আমি কিছু না শুনে তো ওরাই করছে। আচ্ছা, তো এইখানে এইটাকে বলে, এইটা খুবই গুরুত্বপূর্ণ করে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আসলাম, ইনপুটে দেখো R1, এই R1-এর এই মাথাটা কিন্তু উপরের দিকে ছিল, সাপ্লাইয়ের সঙ্গে ছিল। কিন্তু এসির কিছু যখন আমরা এসি আলোচনা করব, এসি ডিসকাস করব, তখন ডিসিকে ভুলে যাও, ওই সাপ্লাই পয়েন্টটা গ্রাউন্ড, সো এই মাথাও গ্রাউন্ড হয়ে গেল। আর লোডের এটা তো গ্রাউন্ড ছিলই, আর আরসির এই মাথাটাও গ্রাউন্ড হয়ে গেল। এটাই হলো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। সো নাও আর দুইটা কমন কালেক্টর কি আর কমন বেস কি, এই কথা বলতে তো না, বলো কমন কালেক্টর কাকে বলে আর কমন বেস কাকে বলে? এইটাই কমন কালেক্টর আর কমন বেস, এটা দিয়ে আজকে শেষ করে দেবো। কমন বেস অ্যাম্পলিফায়ার, কমন কালেক্টর অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, পার্থক্য কি? কমন কালেক্টরে এইখানে এই রেজিস্টারটা নেই, আগের মতোই সেম, এইখানে কোনো রেজিস্টার নেই, রেজিস্টারটা আছে এখানে, এই এমিটার থেকে আউটপুট, এটি বাড়তে পার্থক্য নেই। কিন্তু যখন কমনে কালেক্টর ব্যবহার করা হয় তখন এটা খুবই গুরুত্বপূর্ণ, তখন এই যে এই ক্যাপাসিটর শর্ট না, হ্যাঁ এইখানে ক্যাপাসিটর দেয়, এটা শর্ট করা যাবে না, কারণ এখান থেকেই আউটপুট নিতে হয়। বলি স্যার কী দরকার এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই কমন কালেক্টরের বৈশিষ্ট্য হলে কি, কারেন্ট গেইন খুব বেশি না, কারেন্ট নাই একটা মানে, কিন্তু ইম্পিডেন্স বেশি, বলছি ইম্পিডেন্স বেশি। এটা মানে পরবর্তী এবং কারেন্ট ইয়াতে, হ্যাঁ সরি ভুল বলছি, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন আছে কিন্তু ভোল্টেজ গেইন 1, ভোল্টেজ গেইন বেশি না, কিন্তু কারেন্ট গেইন বেশি, কারেন্ট ড্র করা যায় আর কি। হ্যাঁ কারেন্ট গেইন দুটো, ইম্পিডেন্স বেশি, কারেন্ট গেইন বেশি, এটাই এটার বৈশিষ্ট্য।
তো কি বেজেই কিন্তু আউটপুট এখান থেকে। আবার যখন আমরা নিলাম ইউ, এইটা দেখা যাচ্ছে এটা আউটপুট কালেক্টর থেকেই, কিন্তু ইনপুটটা এখানে না, ইনপুটটা এমিটারে। দেখো অল আর সেম, কমন এমিটারের মতোই ছিল। কমন এমিটারে এই জায়গায় ছিল ইনপুট, আউটপুট সেম, আর এটা ছিল ক্যাপাসিটর দিয়ে শর্ট করা ছিল। কিন্তু যখন কমন এই বেজ আসলো তখন বেজটা এখানে এটা গ্রাউন্ড হয়ে গেল, আর এখান থেকে দেওয়া হলো। এই হলো ডিফারেন্স, আর কিছু না। এখানে লেখা আছে। তো এই তিনটা কনফিগারেশনে কী কেন ব্যবহার করা হয়, এক একটার এক এক ধরনের গেইন। কোনোটার ভোল্টেজ গেইন কম, কারেন্ট গেইন বেশি, কোনোটার ভোল্টেজ গেইন বেশি, কারেন্ট গেইন কম, আবার কোনোটা দুই রকমই আছে। এই বিশেষ কাজে বিশেষ হিট ব্যবহার করা হয়। আমরা আগামী ক্লাসে কি ব্যবহার করব, কে আলোচনা করব, অ্যামপ্লিফায়ারের প্রপার্টিস। স্যার এটা আবার কি? ওই যে বললাম গেইন, অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ গেইন কেমন, কারেন্ট গেইন কেমন, ইনপুট ইম্পিডেন্স বলো না, ইনপুট ইম্পিডেন্স কেমন, আউটপুট ইম্পিডেন্স কেমন, ব্যান্ডউইথ কেমন, যেটা সবার কাছে কি ইম্পর্টেন্ট, ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি রেসপন্স। সবাই বলে ব্যান্ডউইথ নিয়ে সবার আছে। একটা অ্যামপ্লিফায়ার বানাইলাম, এ কি লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে ভালো না হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে ভালো, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, এই যে ব্যাপারগুলি আছে, এটাকে বলে অ্যামপ্লিফায়ার প্রপার্টিস। তো নেক্সট ক্লাস, in our next class we will discuss this about in detail. So be present. So end of class.